আসসালামু আলাইকুম। আজকে মহান বিজয় দিবস। 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জয়লাভ করা হয়েছিল। বাংলাদেশের মানুষ 26শে মার্চ যে স্বাধীনতার ঘোষণা দেওয়া দিয়েছিল, সেই স্বাধীনতাকে দীর্ঘ 9 মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে জয়ী হয়ে 16ই ডিসেম্বর বিজয় ছিনিয়ে এনেছিল। সেই জন্যই 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, জাতীয় বিজয় দিবস। এই বিজয় দিবসে আপনাদের সবাইকে আমি জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। শুভেচ্ছা জানাচ্ছি এই জন্যই যে এটি একটি শুভ দিন, এবং আমরা চাই বাংলাদেশের মানুষ এবং যারা এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, বাংলাদেশের আপামর জনসাধারণের ইচ্ছা যেটা ছিল সেটা হলো বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, বাংলাদেশ শুভ সূচনা হলো, বাংলাদেশ সামনে আরো অনেক অনেক বেশি শুভেচ্ছায় ভরপুর থাকবে। সেই কারণে আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকের দিনে একই সঙ্গে এই মুক্তিযুদ্ধে যারা অস্ত্র হাতে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছেন, সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর যেসব মুক্তিযোদ্ধা অস্ত্র হাতে নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের রক্ষা করেছেন, মাতৃভূমিকে শত্রু মুক্ত করেছেন, তাদের প্রতি আমার অনেক অনেক সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করছি। একই সঙ্গে বাংলাদেশের আপামর জনগণ যারা সেই মুক্তিযুদ্ধের সময় শত নির্যাতনের মধ্যে একত্রিতভাবে একতাবদ্ধভাবে তারা শত্রুর মোকাবেলা করেছিলেন, তাদের প্রতিও আমার আত্মার অন্তঃস্থল থেকে অনেক শ্রদ্ধা এবং অনেক ভালোবাসা, একই সঙ্গে অনেক অনেক সশস্ত্র সালাম জানাচ্ছি। আপনারা জানেন, সবাই জানেন, আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, স্বাধীনতা চেয়েছিলাম, আমরা একটি নতুন দেশ চেয়েছিলাম। আমরা সেই নতুন দেশ লাভ করেছি। সেই নতুন দেশটি কি? সেই নতুন দেশের নাম কি? বাংলাদেশ। এই বাংলাদেশ যদি নতুন দেশ ধরি, আগে একটা পূর্ব পাকিস্তান ছিল, সেই দেশকে যদি আমরা শুধু নাম পরিবর্তন করি, একটি সাইনবোর্ড চেঞ্জ করে পূর্ব পাকিস্তানের জায়গায় বাংলাদেশ সাইনবোর্ড লাগিয়ে দেই, এই পরিবর্তনের জন্যই কি আমরা যুদ্ধ করেছিলাম? আমরা এই পরিবর্তনের জন্য যুদ্ধ করি নাই। আমরা যুদ্ধ করেছিলাম যার জন্য বাংলাদেশ হয়েছে, সেটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। যে দেশের মালিক হবে দেশের সাধারণ জনগণ, যে দেশ চলবে সাধারণ জনগণের ইচ্ছা মোতাবেক, তাদের রাজত্ব চলবে। সেই জন্যই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জন্যই আমরা যুদ্ধ করেছিলাম। আমরা দুধের গায়ে শুধু সাইনবোর্ড চেঞ্জ করে মধু করি নাই। আমরা চেয়েছিলাম যে দুধ থেকে আমরা মধুতেই রূপান্তরিত হব, এবং মধুতেই রূপান্তরিত হওয়ার জন্য এই সংগ্রাম করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আমরা স্থাপন করতে চেয়েছিলাম। আমরা কেন করতে চেয়েছিলাম? আমরা রাজতন্ত্র দেখেছি, ব্রিটিশ রাজতন্ত্র, আমরা সেটিকে বর্জন করেছি। আমরা একই সঙ্গে এক নায়কত্ব দেখেছি, আমরা মিলিটারি শাসনের তন্ত্র দেখেছি, আমরা এগুলোকে বর্জন করতে চেয়েছিলাম। এগুলোকে বর্জন করার জন্য বাংলাদেশের মানুষ উঠে দাঁড়িয়েছিল। আমরা আমাদের দেশ, এটা বাংলাদেশ, এবং এটা চলবে আমাদের কথা মতো, আমাদের সম্পদ আমরা যেভাবে চালাবো সেভাবে চলবে। এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জন্যই এই সংগ্রাম। এখন প্রশ্ন এসেছে, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত গণতন্ত্র ছাড়া, যেহেতু দেশের মালিক হলো প্রজা, তাদের তন্ত্র হলো গণতন্ত্র, প্রজাদের তন্ত্র যদি গণতন্ত্র না হয়, গণতন্ত্র মোতাবেক যদি দেশ না চলে, সেটা প্রজাতন্ত্র নয়, গণপ্রজাতন্ত্র নয়। যেহেতু বাড়ির মালিক আমি, আমার কথা মতো যদি বাড়ি না চলে, তাহলে সে বাড়ির মালিকানা আমার থাকে না। কারণ যখন জনগণ বলছে এটা জনগণের সম্পদ, এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এটা এমনি কোনো বাংলাদেশ নয়, তখন সেখানে গণতন্ত্র থাকতে হবে। কারণ জনগণের দেশ চালাবে জনগণ। এখন জনগণ কি সবাই 8 কোটি 16 কোটি
তখন ছিল 7.5 কোটি, এখন হচ্ছে 16 কোটি। সবাই কি দেশ চালাতে পারবে? দেশের নেতৃত্ব নেওয়ার জন্য আমাদের কিছু লোক লাগবে, যাদেরকে আমরা নির্বাচিত করব। গণতন্ত্রের প্রক্রিয়া এই জন্যই করা হয়েছে। সব দেশ মিলে, সব লোক মিলে একটি দেশ চালাতে পারবে না, তাকে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে হবে এবং সেই নির্বাচিত প্রতিনিধিরা দেশ চালাবে। এখন এই মুহূর্তে এসে আপনারা যদি চিন্তা করে দেখেন, এখন বাংলাদেশের গণপ্রতিনিধিত্ব যারা করছেন 5ই জানুয়ারি নির্বাচনের পরে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তা আমার কথা নয়, এটা আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমরা যেভাবে খবর পাই, দেশি বিদেশি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যেটা খবর পাওয়া যায়, সেখানে এই নির্বাচনের বিষয়ে মানুষের অনেক অভিযোগ আছে, এই নির্বাচনের বিষয়ে অনেক সংশয় আছে। এই নির্বাচনে নির্বাচিত যারা হয়েছেন তাদের বিষয়ে শতকরা 80 থেকে 90% জায়গায় মানুষে মনে করেছে, তারা বিভিন্ন সময় বলেছে, তারা অভিযোগ করেছে যে আমরা নির্বাচনের তফসিল শুনেছি আর নির্বাচনের ফলাফল শুনেছি, নির্বাচনের জন্য আমরা যেতে পারিনি, ভোট দিতে পারি না। এবং বাকি যেসব জায়গায় নির্বাচন হয়েছে সেখানেও প্রশ্ন এসেছে, সেখানে বলা হয়েছে, সেখানে মানুষে বলছে যে নির্বাচন আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি, অনেকে অভিযোগ করেছে, অনেকে বলেছে। কিন্তু আমরা যখন দেখলাম ফলাফল, তখন দেখা গেল যে ফলাফল আগেই পূর্ব নির্ধারিত ফলাফল হয়েছে। আমরা নির্বাচন করে সঠিকভাবে ভোট দিতেও পারি নাই, সঠিক আমরা ফলাফলও পাই নাই। কাজেই এই নির্বাচনের মাধ্যমে যে জনপ্রতিনিধিত্ব সৃষ্টি হয়েছে, যার মাধ্যমে দেশ চলার কথা, যার মাধ্যমে গণতন্ত্রের প্রথম পদক্ষেপ যে গণতন্ত্রে হবে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা দেশ চলবে, সেই নির্বাচিত প্রতিনিধির দ্বারা দেশ চলছে কিনা এ ব্যাপারে সংশয় সৃষ্টি হয়েছে। এবং তাহলে গণতন্ত্রের প্রথম যে ধাপ, সেই ধাপেই আমরা হোঁচট খেয়ে পড়েছি, যার জন্য 5ই জানুয়ারি নির্বাচনে গণতন্ত্রের একটি বড় ধরনের হোঁচট। এবং এই গণতন্ত্রের হোঁচটের পরবর্তীতে গণতন্ত্র কি জীবিত থাকবে না মৃত, সম্পূর্ণ মৃত হবে, সেটা নির্ভর করছে সামনের দিনগুলির উপর। সামনের দিনগুলিতে সত্যিকার অর্থে যদি আমরা গণতন্ত্রকে চালু রাখতে চাই, তাহলে সমস্ত জনগণের যে প্রতিনিধিত্ব হয় এমন একটি নির্বাচনের মাধ্যমেই শুধু এটি করা সম্ভব। এবং এটি হলো প্রথম পদক্ষেপ। তারপরে হলো যে সরকার চলবে। গণতন্ত্রের কথা হলো যে সংসদ হবে এমন একটি জায়গা, যে জায়গাতে সরকারের জবাবদিহিতা করতে হবে, এবং সরকারের প্রকৃত জবাবদিহিতার ব্যবস্থা করার জন্য আরো অনেকগুলি প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানগুলি কি কার্যকর? দেশ বিদেশের মানুষের কাছে এই প্রতিষ্ঠানগুলি হাস্যকর অবস্থায় দাঁড়িয়ে গেছে, এগুলি কার্যকর নয়। ফলে বাধ্যতভাবে এবং বাস্তবে সরকার চলছেন সম্পূর্ণ একটি জবাবদিহিতাহীন একটি পরিস্থিতির মাধ্যমে। জবাবদিহিতাহীন পরিস্থিতিতে যে সরকার চলে, সেখানে কোন ক্রমেই সেটা গণতান্ত্রিক সরকার হতে পারে না, এবং কোন ক্রমেই তারা সত্যিকার অর্থে গণতন্ত্র উপহার দিতে পারে না। সবসময় এটা নিয়ম যে যদি জবাবদিহিতাহীন না থাকে, তাহলে সেখানে এক নায়কত্ব সৃষ্টি হয়, এবং এই এক নায়কত্বের মাধ্যমে আমরা যেটা দেখি সেটা হলো যতই আমার ভালো ইচ্ছা থাক, স্বৈর শাসনের সৃষ্টি হয়। স্বৈর শাসনের দিকে দেশ যদি যায়, বেশি দিন যদি স্বৈর শাসন চলে, তাহলে যেটা হয়, স্বৈর শাসনকে রক্ষা করার জন্য দেশে মানুষের উপর নির্যাতন, নিষ্পেষণ, মানুষের বাক স্বাধীনতা, এগুলোকে হরণ করতে হয়। আমরা কি সেই দিকে যাচ্ছি? এটি একটি সংশয়ের বিষয়, এবং এটি দেখার চিন্তার বিষয় সমস্ত দেশবাসীর জন্য। এখন যদি ওই দিকে যাওয়া যায়, তাহলে দেশের মানুষের জন্য এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আর থাকবে না। এটা বাংলাদেশ থাকবে, কিন্তু সেখানে কি তন্ত্র চলবে সেটা আপনারা সবাই অনুমান করতে পারছেন। আমরা কেউ চাই না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার নেতৃত্বে দেশ আন্দোলন করেছিল এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে পাওয়ার জন্য, এবং গণতন্ত্রের প্রক্রিয়ার মাধ্যমে এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে উনি স্থাপন করে গেছেন। আজকে ওনার কন্যা, আজকে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আশা করি যে উনি
গণপ্রজাতন্ত্র যাতে সঠিকভাবে স্থায়িত্ব লাভ করে তার জন্য ব্যবস্থা করবেন। না হলে যদি এটা বেশি দিন এরকম ভাবে চলে, এক নায়কত্বে দেশ চলতে থাকলে দেশের মানুষের সামনের দিকে যে জন্য এত সংগ্রাম, যে জন্য এত আত্মত্যাগ, সবই ব্যর্থতায় পর্যবেসিত হবে। দেশ স্বৈর শাসনের কবলে চলে যাবে এবং ভবিষ্যতে এটা দেশবাসী কারোর জন্য আমরা মঙ্গল হবে না। কেননা মঙ্গলের জন্য দরকার যে কোনো লোক, এখানে আমাদের ইসলাম ধর্মে আছে, হাদিস আছে, বিভিন্ন জায়গায় আছে একটি কথা, সেটা হলো যে তোমার সামনে যদি কেউ নিন্দাও করে তাকে তুমি বন্ধু মনে করবে, তোমার সামনে যদি কেউ তোমার প্রশংসা করে সে তোমার বন্ধু নয় মনে করবে। কারণ হলো যদি নিন্দা করার লোক না থাকে আমি ভুল করব, আমি ভুল করবো এমন ভাবে যে ভুলটি আমি বুঝতে পারবো না। নিন্দা হলেই আমার ভুল বোঝা যাবে এবং আমাকে সেখান থেকে হয়তো আমার রক্ষা করার পথ পাওয়া যাবে। যে আমরা মনে করি আজকের দিনে একটি অত্যন্ত শুভ দিন। এই দিন থেকে আমরা চাই এবং জাতীয় পার্টি সবসময় দেশের জনগণের পাশে থাকতে চায়, দেশের জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে এবং জনগণকে সঙ্গে নিয়ে সত্যিকার অর্থে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে সত্যিকার অর্থে কার্যকরভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার কাজে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ। আজকে আপনাদের এখানে এত সুন্দর একটি সুষ্ঠু আয়োজন করেছেন, যারা আয়োজক বৃন্দ তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাকে একটি সম্মানজনক প্রতিষ্ঠানে এখানে অবস্থান আপনারা প্রধান অতিথি করে নিয়ে এসেছেন, তার জন্য যে সম্মান রেখেছেন তার জন্য গভীরভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আজকে এখানে এসেছেন এত সুন্দর একটি অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।